Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। BBA তে সায়েন্স, আর্টস ও কমার্স সকল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই ভর্তি হয়, কিন্তু সায়েন্স ও আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসদের BBA এর ম্যাথমেটিক্যাল কোর্সগুলো প্রথম দিকে বুঝে উঠতে একটু কঠিন লাগে, কারণ তাদের কমার্সের বেসিক কনসেপ্ট থাকে না। যেমন আমি আবার নিজের কথাই বলতে পারি, ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে ইউনিভার্সিটিতে BBA পড়তে প্রথম দিকে অনেকটা বিদঘুটে টাইপ লাগছিল। বিশেষ করে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছিল। একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি জানতামই না ক্যাপিটাল মানে মূলধন, আমি জানতাম ক্যাপিটাল মানে রাজধানী। সুতরাং স্যার যখনই বোঝাতেন মালিক যত ইনভেস্ট করবে তার ক্যাপিটাল তত বাড়বে, আমি কোনোভাবেই মিলাতে পারতাম না যে মালিকের ইনভেস্টমেন্টের সাথে ক্যাপিটাল, দ্যাট মিনস রাজধানীর বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক কিভাবে হয়। ঠিক আমার মতো নন কমার্স ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্টই BBA তে ভর্তি হয়, যাদের কমার্সের বেসিক কনসেপ্ট থাকে না। ঠিক তাদের কথা চিন্তা করে আমি BBA সকল ইয়ারের ম্যাথমেটিক্যাল কোর্সের ক্লাসগুলো সাজিয়েছি। তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের একটি শক্তিশালী বেসিক কনসেপ্ট তৈরি হবে। আজকের ক্লাসে আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে, মার্কেটিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে এবং ফিনান্স ডিপার্টমেন্টেরও ফার্স্ট ইয়ারে আছে। সুতরাং এই কোর্সটিকে বলা হয় BBA এর সকল ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্যাল কোর্সগুলোর এন্ট্রান্স। ভাবা হয় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি সর্বাপেক্ষা ক্রোনোলজিক্যাল কোর্স, অর্থাৎ একটি চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টারের ক্রমিক সম্পর্কের ধারাবাহিকতা। সহজ ভাষায় হিসাব বিজ্ঞান হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান তাদের যাবতীয় আর্থিক কার্যাবলী উপস্থাপন করে। এখানে তিনটি শব্দ রেড কালারে মার্ক করা: পদ্ধতি, আর্থিক এবং উপস্থাপন। এর অর্থ হলো হিসাব বিজ্ঞান অবশ্যই একটি পদ্ধতি হতে হবে, হিসাব বিজ্ঞান অবশ্যই আর্থিক কার্যাবলী নিয়ে কাজ করবে এবং এই আর্থিক কার্যাবলীর প্রসেস করে সেটাকে উপস্থাপন করবে। এটাই হলো হিসাব বিজ্ঞান। উপস্থাপন হলো একগুচ্ছ কাজের সমষ্টি। সেই কাজগুলো হলো সংগ্রহ করা তথ্য, সেটাকে লিপিবদ্ধ করা, ফলাফল প্রস্তুত করা, বিশ্লেষণ করা এবং ব্যাখ্যা করা। এই কাজগুলোকে একসাথে বলা হয় উপস্থাপন করা। হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। এর ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে ৭৬,০০০ বছর পূর্বে হিসাব সংরক্ষণের প্রমাণ দক্ষিণ আফ্রিকার একটি গুহা, ব্লুমবস গুহায় পাওয়া গেছে এমন কিছু পাথর যেখানে হিসাব সংরক্ষণের প্রমাণ আছে। এছাড়া ৭,০০০ বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতায় পাওয়া গেছে হিসাব সংরক্ষণের প্রমাণ। এরপরে রোম, মিশর, গ্রিস, ব্যাবিলন, মহেঞ্জোদারো অনেক সভ্যতায় হিসাব সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। সভ্যতার বিবর্তনের সাথে প্রয়োজনের তাগিদে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াও ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কখনো
গণনা করার জন্য পাথরে লিখে, কখনো দড়িতে গিট বেঁধে, কখনো গাছে দাগ দিয়ে, কখনো লাঠি দিয়ে, কখনো কড়ি দিয়ে, কখনো বিভিন্ন প্রাণীর ছবি আঁকিয়ে হিসাব সংরক্ষণ করা হয়েছে। এই হিসাব পরিচালনার বিবর্তনে যুগে যুগে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে অবদান রেখেছেন। এই পরিবর্তনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইটালির ফ্রা লুকা বার্থালোমিও ডি প্যাসিলিও, যাকে আমরা সংক্ষেপে লুকা প্যাসিলিও বলে ডাকি। লুকা প্যাসিলিও জন্মগ্রহণ করেন ইটালির সান সিপোলক্রো শহরে 1446 বা 47 সালে। তিনি সেখানে গণিতের শিক্ষকতা করেছেন। মাত্র 26 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ফ্রান্সিসকান ফ্রায়ার বা ধর্মযাজক হিসেবে কাজ শুরু করেন। এজন্য তার নামের প্রথমে ফ্রা শব্দটি যুক্ত হয়েছে এবং ধর্মযাজকের বিশেষ পোশাক তিনি পরতেন। তিনি হিসাব রক্ষণ ব্যবস্থায় একটি র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে আসেন। 1494 সালে তার লিখিত একটি বইয়ের মাধ্যমে। বইটির নাম হলো সুম্মা ডি arithmetica, geometria, proportionalita। এই বইতে তিনি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। তিনি লিখেছেন পাটিগণিত নিয়ে, এজন্য নাম অ্যারিথমেটিকা। তিনি লিখেছেন জ্যামিতি নিয়ে, এজন্য নাম জিওমেট্রিকা। তিনি লিখেছেন অনুপাত নিয়ে, এজন্য নাম প্রপোর্শন। এই ছাড়া তিনি লিখেছেন বীজগণিত নিয়ে এবং হিসাব রক্ষণ নিয়ে। 615 পৃষ্ঠার বইটি তিনি মোট 10টি অধ্যায়ে লিখেছেন। এর মধ্যে নবম অধ্যায়ে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে মোট 150 পৃষ্ঠা আলোচনা করেছেন, যার মধ্যে আছে পণ্য বিনিময়, বিনিময় বিল, ওজন পরিমাপ এবং হিসাব রক্ষণ। এই হিসাব রক্ষণ অংশে তিনি অ্যাকাউন্টিংয়ের বিখ্যাত দুতরফা দাখিলা পদ্ধতির অবতারণা করেছেন। এই বইটি হল দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম লিখিত দলিল। এই বইতে তিনি শুধু দুতরফা দাখিলা পদ্ধতির উল্লেখই করেননি, বরং ডেবিট ও ক্রেডিট দিয়ে তিনি জার্নালের প্রয়োগ ব্যাখ্যা করেছেন, লেজারের মিলকরণ করিয়েছেন এবং ট্রায়াল ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্টিং সাইকেল শেষ হওয়ার তত্ত্ব ব্যাখ্যা করেছেন। লুকা প্যাসিলিও 1494 সালে অর্থাৎ 530 বছর আগে তার বইতে তিনি কস্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এথিক্স এবং রুল 72 সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি তার বইতে ডেবিট এবং ক্রেডিট ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, প্রত্যেকটি ঘটনার দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ যদি ডেবিট হয়, অন্য পক্ষ ক্রেডিট হবে এবং ডেবিট ও ক্রেডিট সব সময় সমান হবে। এছাড়া লুকা প্যাসিলিওর একটি বিখ্যাত উক্তি আছে। তার উক্তিটি ছিল এরকম: হি হু ডাজ নাথিং মেক্স নো মিস্টেকস, হি হু মেক্স নো মিস্টেকস লার্নস নাথিং। অর্থাৎ যে কিছুই করে না সে কোনো ভুল করে না, যে কোনো ভুল করে না সে কিছুই শিখে না। দ্যাট মিন্স শিখতে হলে ভুল করতে হবে। ভুল করার এই সাহস লুকা প্যাসিলিও আমাদের 530 বছর আগেই দিয়ে গেছেন। সো বিবিএ স্টুডেন্টস, ভুল থেকে ভয় নয়, বরং দ্বিগুণ সাহসে, দ্বিগুণ উৎসাহে আমাদের এগিয়ে যেতে হবে। সো বিবিএ স্টুডেন্টস, তোমাদের একটি কোর ভিজুয়ালাইজেশন বলি। তুমি যতদিন বিবিএ পড়বে ততদিন তোমার নিজেকে একজন ম্যানেজার হিসেবে কল্পনা করবে। আমরা জানি একটি প্রতিষ্ঠানে কয়েকটি পক্ষ থাকে, মালিক পক্ষ, ম্যানেজমেন্ট পক্ষ, কর্মী পক্ষ। তুমি যদি মালিক পক্ষ বা কর্মী পক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করো, তাহলে তোমার বিবিএ এর পড়াশোনা কখনোই কনজেনিয়াল হবে না। সো তোমাকে অবশ্যই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে নিজেকে কল্পনা করতে হবে।
মনে করো এটি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আছে, সেই ম্যানেজার হলেন মিস রিয়া। মিস রিয়া ম্যানেজার হিসেবে কি কি কাজ করবে আমরা সেটা কল্পনা করে নিজেকে মিস রিয়ার স্থানে বসিয়ে দিব, তাহলেই আমাদের বিবিএর পড়াশোনাটা কনজেনিয়াল হবে। মিস রিয়া একটি প্রতিষ্ঠানে কি করেন? তিনি তার কর্মীদেরকে বা অন্যান্য ম্যানেজারদেরকে নিয়ে তিনি বসে মিটিং করছেন। অন্যদিকে প্রতিষ্ঠানের মালিক তিনি গল্ফ খেলছেন। এটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখে বলি তাহলে প্রতিষ্ঠানের ম্যানেজার মিটিং করছেন, কর্মীদের পরামর্শ দিচ্ছেন কিভাবে প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি পাবে, সর্বোচ্চ প্রফিট হবে। অন দ্য আদার হ্যান্ড মালিক কি করছে? প্রতিষ্ঠানের মালিক ম্যানেজারের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে গল্ফ খেলছেন, প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি বা প্রফিট নিয়ে পরিকল্পনা করছেন না। অ্যাকচুয়ালি একটি প্রতিষ্ঠানের মালিক কখনো ম্যানেজমেন্টে অংশগ্রহণ করেন না, তিনি সমস্ত দায়িত্ব ম্যানেজারের উপর চাপিয়ে তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তাহলে আমাদের মনের মধ্যে আমরা রাখবো মালিক তিনি গল্ফ খেলছেন, ম্যানেজার মিস রিয়ার উপর দায়িত্ব দিয়ে মিস রিয়া প্রতিষ্ঠানের কর্মীদেরকে নিয়ে আলোচনা করছেন কিভাবে সেলস বৃদ্ধি করা যায়, কিভাবে প্রফিট বৃদ্ধি করা যায়। আর আমি কে বা তুমি কে? আমরা যারা বিবিএ পড়ব সবসময় আমি নিজেকে ম্যানেজার হিসেবে কল্পনা করব, তাহলেই আমাদের পড়াশোনাটা ফ্রুটফুল হবে। এখন একজন ম্যানেজার হিসেবে আমাকে প্রতিষ্ঠানের কি কি কল্পনা করতে হয়, কোন কোন এন্টিটিগুলো নিয়ে ভাবতে হয়? প্রথম দেখো, আমাদের প্রথমত 4টি এন্টিটি নিয়ে ভাবতে হয়। এটি একটি প্রতিষ্ঠান ইয়ামাহা, এই প্রতিষ্ঠানের ম্যানেজার তুমি, এবং তোমাকে এই প্রতিষ্ঠানের 4টি এন্টিটি নিয়ে ভাবতে হবে। এই 4টি এন্টিটি তোমাকে প্রথমে মেজার করতেই হবে, কারণ তুমি যে প্রতিষ্ঠানের ম্যানেজার তার সম্পদ, আয়, ব্যয় এবং দায় এটা যদি পরিমাপ করতে না পারো তাহলে কখনোই তোমার হাতে ওই প্রতিষ্ঠানটি প্রফিটেবল হবে না। প্রফিটেবল করতে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লিট করতে হলে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম এবং লায়াবিলিটি সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করব। তোমাদের জন্য শুভকামনা।